জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্যয় কর্মকার। ব্যবসায়ী সোহাগ হত্যায় সরাসরি অংশগ্রহণকারীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, এখনও আসল পরিচয়ে জানায়নি আইন শৃঙ্খলা বাহিনী। এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্র হচ্ছে। গুলশানে স্থায়ী কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন বিএনপির মহাসচিব। এই হত্যাকাণ্ডের ঘটনা কোনো রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার হচ্ছে কিনা এবং এর মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে সন্দেহ করবার যথেষ্ট অবকাশ রয়েছে। মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যার মাধ্যমে যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রাজধানীর প্রেস ক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, রাজনীতিতে যাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, আজ তারাই বিদেশি শক্তির কথা বলে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কেন, কার নির্দেশে আসল হত্যাকারীকে খুঁজে বের করছেন? তার মেয়েকে কেন ডেকে একটি মামলা করতে বললেন? সেই মামলায় প্রকৃত আসামিদের নাম কেন নাই? দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, খুঁজে বের করতে হবে কারা এই নির্বাচনের আগে এই ষড়যন্ত্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন। তাদেরকে কেন আজকে 5 দিন হলো খুঁজে বের করলেন? 14তম দিনে পটুয়াখালীতে সমাবেশ করছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। সোহাগ, এনসিপি আজ নতুন কোনো কর্মসূচি দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। না, এখন পর্যন্ত নতুন কর্মসূচি দেওয়ার মতো সুযোগ তারা পায়নি। কারণটা হচ্ছে যে এখন পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়নি। দুপুর 12টার দিকে এই যে পদযাত্রা এটি শুরু হয়েছে, সেই পদযাত্রা এখনও কিন্তু চলছে। দুপুর 1টা বাজে। এই সময়ের মধ্যে আমরা যেটি দেখেছি যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানকার যে চত্বরটি রয়েছে সার্কিট হাউস, সেখান থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছেন এবং তারপরে এই মুহূর্তে তারা রয়েছেন সার্কিট হাউস একেবারে কাছাকাছি লতিফ স্কুল রোডে। তো এই জায়গাটি অতিক্রম করছে। এখানে এখন পর্যন্ত আমরা কথা বলেছিলাম যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এই পদযাত্রায়, কিন্তু আমরা সার্জিস আলমকে দেখেছি, নাহিদ ইসলামকে দেখেছি, তাসনিম জারাকে দেখেছি, হাসনাত আবদুল্লাহকে দেখেছি। আমরা এই এখনই দেখাবার চেষ্টা করছি এবং তারা কিন্তু হাত নেড়ে জনসাধারণকে তাদের যে জনসাধারণের সাথে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। একটু জানিয়ে রাখি যে আমি কথা বলেছিলাম তাসনিম জারার সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে দক্ষিণাঞ্চলের তাদের যে সফর সেই অভিজ্ঞতা অভূতপূর্ব, তারা ব্যাপক সাড়া পেয়েছেন বলে দাবি করেছেন। আমরা একটু দেখাবার চেষ্টা করছি আজকের এনসিপির এই কার্যক্রমে কিন্তু বেশ যারা সহযাত্রী তাদের রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, তার মধ্যেও কিন্তু তারা হাজির হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি পটুয়াখালী জেলার যে যতগুলো উপজেলা রয়েছে, যেমন বাউফল উপজেলা, বগা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এনসিপির সহকর্মীরা এসেছেন এবং তারা কিন্তু তাতে যোগ দিয়েছেন। এরপরে আজকে বিকেলে এনসিপি সমাবেশ পদযাত্রা অনুষ্ঠিত হবার কথা রয়েছে বরগুনা জেলায়। সেখানে বরগুনা প্রেস ক্লাবের সংলগ্ন এলাকায় তাদের একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশের মধ্য থেকে বরগুনা সমাবেশ শেষ হবে। এরপরে এই সমাবেশ পদযাত্রাটি যাবে, এনসিপির নেতৃবৃন্দ যাবেন ভোলায়। ভোলার কার্যক্রম শেষ হয়ে আগামীকালকে সেখান থেকে ফিরবেন বরিশালে। বরিশালের কার্যক্রমটি শেষ হওয়ার পরবর্তীতে কিন্তু তারা যাবেন গোপালগঞ্জে। এর মধ্য থেকে বরিশাল বিভাগের কার্যক্রম শেষ হবে। আজকে কিন্তু দক্ষিণাঞ্চলের দ্বিতীয় জেলা হিসাবে পটুয়াখালী সফর করছেন তারা। এর আগে উত্তরাঞ্চল থেকে তাদের কার্যক্রমটি শুরু হয়েছিল এবং এই কার্যক্রম চলতেই থাকবে এই মাস অবধি, এমন কথা আমাদেরকে জানিয়েছেন কর্তৃপক্ষ এবং পূর্ব ঘোষণা অনুসারে কিন্তু এই কর্মসূচি দেওয়া হয়েছিল এবং এর মধ্য থেকে কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে তাদের কার্যক্রম সমাপ্তি ঘটবে এ মাসের
মাসের শেষ দিকে। এখন আমরা এনসিপির এই পদযাত্রার সাথে রয়েছি। আমরা কথা বলেছিলাম কিছুক্ষণ আগে, যেটি বললাম তাসলিম জারার সাথে, তিনি যেটি বললেন যে স্বল্প সময় স্বল্পতার কারণে কিন্তু তারা সবার সঙ্গে সব জায়গায় যেতে পারেননি এবং তাদের যে অনুভূতি, জনসাধারণের যে অভূতপূর্ব সারা সবাই সাথে তারা শেয়ার করতে পারেনি, এই জন্য দুঃখ প্রকাশ করেছেন। কারণ হচ্ছে দেশের 64 জেলায় তারা যাবেন, তবে সব জায়গায় যাওয়া সম্ভব না। একেবারে তারা গ্রামেও পৌঁছতে চেয়েছিলেন। এতটুকুই ছিল পটুয়াখালীতে যে এনসিপির কার্যক্রম চলছে তার সবশেষ খবর। পটুয়াখালীতে এনসিপির পদযাত্রা থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। রাজনীতিতে সংসদে রাষ্ট্র পরিচালনায় নারীকে সম্মানজনক অবস্থা প্রতিষ্ঠিত করতে হবে বলে জানিয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, সমতা মর্যাদায় নারীকে সম্মানিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফরেন সার্ভিস একাডেমিতে 13তম দিনের মতো ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর বৈঠকে আলোচনার বিষয় সংসদে নারীর আসন ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। শুরুতেই কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ মনে করিয়ে দেন, গেল বছরের 14 জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরানোর গুরুত্বপূর্ণ দিন। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তাদের অপমানের জবাব দিতে প্রতিবাদ মুখর হয়েছিল। বলেন, নারীকে যথাযথ সম্মান না দিয়ে দমিয়ে রাখলে রাষ্ট্র পিছিয়ে যাবে। তাই দমিয়ে নয়, নারীদের সংসদে আরও সম্মান দেওয়ার চেষ্টা করছে ঐকমত্য কমিশন। সংস্কার প্রক্রিয়ায় সংসদে নারীর আসনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্যে পৌঁছানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বিষয়ে আলোচনা করব, কিন্তু আমাদের সকলেই মনে রাখা দরকার এই দিনটির ইতিহাস হচ্ছে এই যে সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী শাসকদেরকে ক্রমাগতভাবে পশ্চাদপসরণ করতে হয়েছে এবং তারই বিনিময়ে আজকে তাদের এই প্রচেষ্টার কারণে আমরা আজকে এখানে আসতে পেরেছি। এটা আমাদের মনে রাখা দরকার। রাজধানীর চাংখারপুলে শহীদ আনাস সহ 6 জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিবেন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1 এই আদেশ দেবেন। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলার। সকালে সাবেক ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মোহাম্মদ সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর 4 আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক। এদিন সকালে সাভারে ইয়ামিন হত্যা মামলার 3 আসামি ও মিরপুর জাহাজবাড়ির জঙ্গি সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহীদুল হক সহ 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেই সাথে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলির মামলায় এএসআই চঞ্চল চন্দ্র সরকার সহ 2 জনকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত কবজি কাটা গ্রুপের সহযোগী ও আয়শা গ্রুপের প্রধান ও মাদক ব্যবসায়ী আসাদ ওরফে আয়শা ও তার সহযোগী ইউসুফকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। আনোয়ার গ্রেপ্তারের পরে আনোয়ারের শূন্য স্থান দখল করার জন্য এই আয়শা নিজের নামে আয়শা গ্রুপ নামে একটি সন্ত্রাসী বাহিনী সে নিজে গঠন করে। 5 জনকে নিয়ে সে একটা গ্রুপ গঠন করে এবং এই গ্রুপ এই অত্র আদাবর হাউজিং এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এসব অপকর্ম করে আসছে। আমরা তাকে অনুসরণ করতে করতে গতকাল সাভার থানাধীন ভাকুরদা এলাকার একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে আমরা তাকে তার সহযোগী অন্যতম সহযোগী ইউসুফ সহ গ্রেপ্তার করি। ময়মনসিংহের ভালুকায় মা ও 2 শিশু সন্তানের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বেলা 11টার দিকে সদর উপজেলার টিএনটি রোডের একটি বাসার তালাবদ্ধ ঘর থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, বাসাটিতে স্ত্রী, 2 সন্তান ও ছোট ভাইকে নিয়ে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক রফিকুল ইসলাম। নাইট শিফট থাকায় রাতে সবাইকে বাসায় রেখে কাজে যায় রফিকুল। সকালে বাসায় ফিরে বাইরে থেকে তালা দেখে স্থানীয়দের সহায়তায় ভেতরে ঢুকে খাটের ওপর স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা ও ছেলে নীরবের গলা কাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগেই পালিয়ে যায় ছোট ভাই নজরুল ইসলাম। ভুক্তভোগীরা নেত্রকোনার বাসিন্দা বলে জানা গেছে। হত্যার কারণ ও অপরাধীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। বান্দরবান সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের 2 জন সহ 3 জনের মৃত্যু হয়েছে। সকালে চিম্বুক এলাকার রাংলাই
হেডম্যান পাড়ার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়েছে আরও 5 জন। স্থানীয়রা জানায় সকালে হঠাৎ রাংলায় হেডম্যান পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাতি সহ 3 নারী। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের। নিহত একজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা বান্দরবানে সদর হাসপাতালে নিয়ে আসে। অপর 2 জনের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে গেছে পুলিশ। বরগুনায় জেলা নির্বাচন অফিসে আগুন লেগেছে। এতে পুড়ে গেছে পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। সকাল 7:30টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকালে অফিসের পরিচ্ছন্নতা কর্মী কাজ করতে গিয়ে একটি রুমের মধ্যে ধোঁয়া দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি অন্যদের জানালে অফিসের হিসাব শাখার কক্ষে আগুন জ্বলতে দেখেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুড়ে যায় পুরাতন ভোটার তালিকা, কয়েকটি ব্যালট বাক্স, কম্পিউটার এবং ফ্রিজ ও কাগজপত্র সহ কিছু আসবাবপত্র। প্রায় 3 ঘন্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। বেলা 11টার দিকে গাজীপুরের কালিয়াকৈর সোনাখালী রেল ক্রসিং থেকে বিকল হওয়া ট্রাক সরিয়ে নেয় রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রেল চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের স্বস্তি ফেরে। এর আগে সকাল 8টার দিকে গাজীপুরের কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক সড়কের সোনাখালী রেল ক্রসিংয়ে পার হওয়ার সময় ধান বোঝাই একটি ট্রাক বিকল হয়ে আটকা পড়ে। এরপর থেকেই ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রেকারের মাধ্যমে ট্রাকটি সরানো হলে বেলা 11টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। ক্ষুধার্তদের ওপর চালানো হত্যাযজ্ঞের মধ্যে এবার পানির জন্য অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপরও বোমা ফেলে 6 শিশুসহ 10 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। নুসাইরাত শরণার্থী শিবিরে পানি বিতরণ কেন্দ্র সহ রোববার পুরো গাজা উপত্যকায় চালানো হামলায় শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে 28 জনই ছিল খাবারের জন্য লাইনের অপেক্ষায় থাকা ক্ষুধার্ত ফিলিস্তিনি। এ নিয়ে 27 মে থেকে এখন পর্যন্ত জিএইচএফ পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হত্যার শিকার 8 শতাধিক ফিলিস্তিনি। সব মিলিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজায় মোট প্রাণহানি 58,000 ছাড়িয়েছে। ইসরায়েলি অবরোধে ভয়াবহ সংকটের বিষয়ে সতর্ক করেছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশ্বস্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 5 আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই। সরকার বিরোধী এই বিক্ষোভের ঘোষণা দেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। 5 আগস্ট আন্দোলনকে চরম পর্যায়ে নেয়ার নির্দেশ দেন পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান। এদিন তার কারাবন্দির 2 বছর পূর্ণ হচ্ছে। কারাগার থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেবেন তিনি। এতে যোগ দেবে ইমরান খানের পরিবারের সদস্যরাও। পিটিআই মুখপাত্র জানান, প্রথম ধাপে পাকিস্তানের বিভিন্ন প্রদেশ ও জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ করা হবে। বড় ধরনের জমায়েতের আশা করছে দলটি। যে কোনো বাধা অতিক্রম করে এই আন্দোলনকে সফল করতে মরিয়া দলের নেতাকর্মী ও সমর্থকরা। 2022 সালের ফেব্রুয়ারিতে অনাস্থা ভোটে হেরে গিয়ে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। এর পরের বছর নানা অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আছেন তিনি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।